Assalamu alaikum. Assalamu alaikum. Hello guys, you are welcome to this live class. Please keep joining the class. যা হোক কোনো ধরনের ডিক্লারেশন ছাড়াই আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে রেফারেন্স কি জিনিস। আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে এরা যে নিরেট কাট মূর্খ, এদের কমন সেন্স বলতে কিছু আছে ঠিকই, কিন্তু এরা খাটায় না। কমন সেন্স যে নাই তা না, কমন সেন্স অবশ্যই আছে, কিন্তু তারা এই কমন সেন্সটাকে ব্যবহার করে না। প্লিজ যুক্ত হতে থাকেন। দেখেন আজকে আপনাদেরকে লজিক্যাল যে বিষয়টা, রেফারেন্স কি, কিভাবে কাজে লাগান লাগে। যাই হোক আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন লেখা আছে দ্য ডক্টর, ঠিক আছে, সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট কি বলছে, ড্যাশ ওয়েট, মানে ডাক্তার পরামর্শ দিল রোগীটা ওজন কমাক। এখানে একটা হাইপোথেটিক্যাল বিষয়, ঠিক আছে, সে পরামর্শ দিয়েছে সে কমাক, মানে রোগী মোটা, ওজন কমাতে হবে। তো সেক্ষেত্রে দেখেন অপশন এ, এটাও 100% রাইট, ঠিক আছে। এইটা হবে না, এখন এই দুটাকে আমি বাদ রাখতেছি, এই দুটার ব্যবহার নাই, এইটাও 100% রাইট। এখন আমার কথা হলো আমি আনসার কেন এইটা নেব, ঠিক আছে, আমি আনসার কেন এইটা নেব, এর পিছনে রেফারেন্স লাগবে। এখন যারা আমারে কেমব্রিজ দেখায়, ওরা এসব এই কেমব্রিজ অক্সফোর্ড এগুলো তো আমি ফেসবুকে রেফারেন্স দেওয়ার পর এরা ঘাটাঘাটি শুরু করলো। তার আগে কি কি করতে জানি না, তখন কম্পিটিটিভ মানে এক্সামস এর জন্য যে ইংলিশ বইগুলো ছিল এগুলো না ভুল উত্তরে ভরা ছিল। আমি 2010 সাল থেকে আমার বই আমি রেফারেন্স বেজ আনসার দেওয়া শুরু করছি, যে কারণে এক্সেপশনাল কোয়েশ্চেন গুলোর আনসার আমি সাধারণত ভুল করছি। এই সংখ্যাটা খুবই কম, নাই বললেই চলে। নর্মাল কোয়েশ্চেন গুলো টাইপিং মিস্টেক জনিত কারণে কিছু ভুল ছিল। তা এখন দেখেন, ধরেন এই বইটা কার, রেইমন্ড মার্ফির বই। এখন আমি যদি এই বইটার কথা বলি, এটা কার, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের। এই যে দেখেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ইংলিশ গ্রামার নিউজ। এখন আমরা দেখে নিই ইউনিট নাম্বার, ঠিক আছে, 34, ঠিক আছে, একটু দেখে নেন পেজ নাম্বার 68। এখানে কি বলা আছে আপনাদের সামনে তুলে ধরি, দেখেন এই যে দেখেন, উই ডু নট ইউজ উইথ সাজেস্টেড। দেখেন সাজেস্টের ক্ষেত্রে দেখেন, আই সাজেস্ট দ্যাট শি শুড বাই কার উইথ দ্য মানি শি ওন। আবার পরেরটা দেখেন, আই সাজেস্টেড দ্যাট শি বাই কার, অর, দেখতে পাইছেন, অথবা আই সাজেস্টেড দ্যাট শি বট আ কার, ঠিক আছে। তাহলে কয়টা পাইলাম, এখানে 3টা পাইলাম। উপরের ক্ষেত্রে দেখেন এই যে ইসেনশিয়াল এভরিবডি বি হিয়ার অন টাইম। এখানে আবার নিচে দেখেন দ্য ফর্ম বি ডু অ্যাপোলোজাইজ ইজ কল্ড দ্য সাবজাংটিভ বেস ফর্মকে। ইট ইজ দ্য সেম অ্যাজ দ্য ইনফিনিটিভ উইদাউট টু। ইউ ক্যান অলসো ইউজ নর্মাল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম। এই যে দেখেন, ইট ইজ এসেনশিয়াল এভরিওয়ান ইজ হিয়ার অন টাইম, আই ইনসিস্টেড দ্যাট হি অ্যাপোলোজাইজড। এখানে দেখেন ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরিবডি শুড বি হিয়ার অন টাইম। শুড বিও ব্যবহার করা যাবে, আবার এই যে দেখেন বিও ব্যবহার করা যাবে, আবার ইজও ব্যবহার করা যাবে। তাহলে আমরা কয়টা পাইলাম, 3টা পাইলাম। টু দা পয়েন্ট। একটা কথা বলি, এখানে আমার কথায় কি কিভাবে নিল জানি না। আমার এই সাম্রাজ্যের বয়স প্রায় 16 থেকে 17 বছর। আমি যখন রাজশাহীতে কোচিং সেন্টার গুলো নেই, আমার প্রথম ইংলিশ ক্লাস নেওয়া শুরু করছি ঢাকা কোচিং এ। আমি বিষয়টা বলি, ঢাকা কোচিং এ তখন, এখনো রাজশাহীতে বড় ভাই পড়ান, ওনার নাম হচ্ছে আপনাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান টুকু স্যার। টুকু ভাই ইংরেজিতে বেশ মানে গভীর জ্ঞানের অধিকারী একজন মানুষ। তো ওনার একটা ক্লাস নেওয়ার কথা ছিল ঢাকা কোচিং এ। কোচিং এর নাম ঢাকা কোচিং, রাজশাহী সোনাদিঘির, এটা মানে হেতেমখার অপোজিটে যেটা কোচিং পল্লী আর কি। তো টুকু ভাইয়ের ক্লাস নেওয়ার কথা, টুকু ভাই সেদিন আসেন নাই। তো ওই ক্লাসটা আমি নিয়েছিলাম। ওই ক্লাসের পেমেন্ট বাবদ পিন্টু ভাই আমাকে দিয়েছিল অনলি 100 টাকা। সেদিন আমার ভালো লাগছিল যে আমি কোচিং এ ক্লাস নিলাম। আমি জীবনে কখনো এরকম কোচিং ক্লাসে পার্টিসিপেট করি নাই, অথচ আমি ক্লাস নিয়ে 100 টাকা পেলাম। ওই 100 টাকার ফিলিংস এখন আমার কাছে সত্যিকার অর্থে কোটি টাকার মতোই। তো ওই ক্লাস করার পরে শিক্ষার্থীরা আমার প্রতি এতটাই কি বলবো যে বিমোহিত হয়েছিল, এবং ওই মানে ক্লাসের পরে মোটামুটি আমি 13-14 জন ইনস্ট্যান্ট স্টুডেন্ট পাইছিলাম। ওরা বলছিল যে ভাই, অবশ্যই এই যে ভাইয়া শব্দটা দেখেন, মেয়েরা ভাইয়া বলতো। আমার ভাইয়ার অপছন্দের অনেক কারণ আছে ভাইয়া শব্দের পিছনে। তো যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না। তো আমার ওই ব্যাচে কয়েকজন ছাত্রী ছিল, শিপ্রা, কুলসুম, কারিমা, এরকম নামগুলোই আর কি। তো ছাত্রী ছিল বেশ কয়েকজন, ছাত্র ছিল 13 কি 14 জন ছিল। এরা বললো যে আমরা আপনার একটা ক্লাসে যা বুঝলাম আপনি আমাদেরকে খুব ভালোভাবে পড়াতে পারবেন, আর আমাদের প্রবলেম যেগুলো আছে আপনার কাছে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা ব্যক্ত করতে পারবো, তো আপনি কি আমাদেরকে পড়াবেন?
আপনি আমাদেরকে মানে সেক্ষেত্রে তারাই কিন্তু আমাকে অফার করছে। তো আমি পরের দিন থেকেই তাদেরকে পড়ানো শুরু করি। যা হোক, তো ওই একটা ক্লাস টুকু ভাই আসেন নাই, আমার পথ চলা শুরু। তা আমি কখনোই লুজার ছিলাম না। এগুলো ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি তখন থেকে যে বললাম একটু এক্সেপশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করি। আমি সবসময় বলে এসেছি তখন থেকেই যে আমার জায়গা আল্লাহর রহমতে আমি কি সামান্যটুকু জানি অন্যদের চেয়ে অনেক অনেক আগে। তাহলে আমি কি দেখালাম আপনাদেরকে? তিনটাই দেখালাম। যে আই সাজেস্টেড দ্যাট শি শুড বাই কার উইথ দ্য মানি অন, অথবা অর আই সাজেস্টেড শি বাই কার, অথবা আই সাজেস্টেড দ্যাট শি বট। মানে তিনটাই হচ্ছে পাস্ট টেন্স আছে, শুড ব্যবহার করা যাচ্ছে, বেস ফর্ম ব্যবহার করা যাচ্ছে, আবার বট ব্যবহার করা যাচ্ছে। আবার দেখেন উপরে কি, ইট ইজ ইসেনশিয়াল, ঠিক আছে, দ্যাট এভরিওয়ান শুড বি হিয়ার অন টাইম, তার মানে শুড বি ব্যবহার করা যাচ্ছে। আবার ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরিবডি বি হিয়ার অন টাইম, বি মানে সাবজেক্টিভ ব্যবহার করা যাচ্ছে। আবার আরেকটা কি, ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরিওয়ান, এটা স্পোকেন এর ক্ষেত্রে, এটা মূলত ইনফর্মাল নরমাল প্রেজেন্ট টেন্স, এটাও ব্যবহার করা যায় কোনটা অনুসারে? এই বই অনুসারে। কিন্তু তাহলে দেখেন আমরা এই সাজেস্টের ক্ষেত্রে তাহলে আমি এটা আনসার কেন নিচ্ছি না? এখন আপনি রেফারেন্স দেখেন, আমি বলতেছি এইটা, এখন আপনি রেফারেন্স এনে বলতেছেন এইটাও হবে। ঠিক হয়েছে কালকের মতো, ইজ মোর প্লিজিং নাকি ইজ মোস্ট প্লিজিং। আমি তো একদম হুবহু রেফারেন্স বাইর করিয়া দেখালাম যে প্রশ্নকর্তা চারটা প্রশ্ন, একটা দুইটা তিনটা না, চারটা কোশ্চেন নিয়ে, ঠিক আছে। সোনালী ব্যাংকের এইউ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 15 এবং বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 16, যে চারটা প্রশ্ন, চারটাই অবজেক্টিভ ইংলিশ। এই যে দেখেন, অনেকে জানতে চাইছে এই বইটা থেকে হুবহু কপি করা। তো প্রশ্নকর্তার এত ট্যালেন্ট দেখানোর সময় নেই, যে ট্যালেন্ট আমার আছে এই যে 37 নম্বর পেজ থেকে, যেখানে এই চারটা প্রশ্নই কপি এবং আনসার এখান থেকেই নেওয়া। 2 নম্বরে দেখেন ইজ মোর, ঠিক আছে, প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং, মোর নাই কিন্তু মোস্ট আছে। তো এরপরে আপনি ঘাটতেড়ামি করেন, মানে আপনি যে কমন সেন্স আছে, আমার বিপক্ষে দৌড়ে লড়ে লাভ নেই। এদের চলে কেন? কিছু হলে এদের বই চলে না। এরা মহাপণ্ডিত, এদের বই চলে না। এদের যন্ত্রণা কেন? ইনি এত টাকা কেন কামাও, ইনার বই কেন এত চলে? আরে ভাই, পাইরেসি না হলে এদেশের মানে শীর্ষ ধনীদের কাতারে ইনশাল্লাহ আমার নাম থাকতো। কিন্তু ওই গোল্ডেন টাইমটা নকলের কারণে একসময় বিসিএস আবেদন কত হতো? প্রায় 5.5 লাখ, 4.5 লাখ এইরকম। কিন্তু যে সময়টায় আমার উপার্জন করার, পাইরেসিতে একদম পুরো বাজারের প্রায় কি বলবো যে 10 ভাগের 6 ভাগই খেয়ে ফেলছে, কিচ্ছু করতে পারিনি তখন। তবে এখন করার সময় আসছে, আমি করে দেখাবো। এবারে আসেন, তাহলে এটা দেখলাম, এখানে দেখে কি হচ্ছে? এটা হচ্ছে না। এখন রেফারেন্স কি সেটা দেখেন। ওই রেফারেন্স অনুসারে এটাও রাইট, এটাও রাইট। এখন আমি আনসার এটা দিলাম, কেন দিলাম? এবারে দেখেন রেফারেন্স আমি সবই বের করে দেখাই। জীবনে এগুলো পড়ে স্টাডি করেই শিখছি, কেউ আমাকে এগুলো দেখে শিখায় না। এই যে এই বইটা থেকে ক্লিপস টেস্ট প্রেপ, ঠিক আছে, এই বইটা থেকে কপি করছে। কোথা থেকে? এই লাইনটা, এই যে দেখেন লাইনটা দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট, দেখছেন? এই যে সাবজেক্টিভ, দ্যাট সাবজেক্ট, বি ভার্ব ইন সিম্পল ফর্ম, ঠিক আছে, রিমাইন্ডার অফ দ্য সেন্টেন্স, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট, এইটাকে বলে রেফারেন্স। প্রশ্নকর্তা কপি মারছে এখান থেকে, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু চুজ দ্য আনসার অপশন ডি। এই কারণে আমাকে নিতে হচ্ছে দুটা সঠিক হওয়া সত্ত্বেও। এইটাও 100% রাইট, এইটাও 100% রাইট, ভুল বলার কোনো সুযোগ নাই। এটা ব্রিটিশরা ইউজ করে, এটা ফর্মালি ব্রিটিশরা এবং আমেরিকানরা ইউজ করে। আর এখন পুরো দুনিয়ায় আমেরিকানদের আধিপত্য। ইতনা আসান নেই বাচ্চা। এরা মনে করে যে কোনোভাবে একটা চাকরি 2 বছর 3 বছর প্রস্তুতি নিয়ে ধরলাম একটা জব পেয়ে গেছি। এখানে আমাকে মাস্টার জাহাঙ্গীর আলম হতে গিয়ে আমাকে শ্রম দিতে হয়েছে 16 থেকে 18 বছর, একটা ডেডিকেশন সহকারে। আর এই যে প্রচলিত যে ভুলগুলো, এইগুলো প্রতিষ্ঠিত করতে গিয়ে সবাই আমার বিপক্ষে দাঁড়াইছে। যখন আমি আনসারটাকে প্রতিষ্ঠিত করে ফেলছি রেফারেন্স দিয়ে, তখন আবার সবাই আমার আনসারটাই বিভিন্ন প্রকাশনীগুলো তাদের বইয়ে দিয়ে বেছে ঠিকই খাচ্ছে। গালির বেলায় সব আমাকে গালি দিলে হাততালি দেয়, আবার ওই যে বললাম কামিয়েও নেয়, মানে যাকে বলে হারাম কামানোর মতো। এই জন্য দেখবেন যে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে গেলে কাউকে পাশে পাবেন না, ঠিক আছে। কিন্তু একটা কথা আছে, এবার যে খেলা হবে ইনশাল্লাহ অপেক্ষা করেন। আমি 21 সালের পরে এগুলো থেকে সরে যেতে চাইছিলাম, আমি বইয়ের এডিশনই টানিনি, যে এগুলো নিয়ে আমার আগ্রহ নাই। তো যখন খেলাটা এখানে শেষ হয়নি, আল্লাহ রহমতে আমি খুব শীঘ্রই বললামই তো যে বৃহৎ পরিসরে পাবলিকেশন স্টার্ট করব। এই জন্য না প্রকাশনীগুলো আমার বই থেকে যেমন তাদের মারা জায়েজ, ঠিক আমিও তাদের বইগুলো ঠিক ওই প্যাটার্ন, যার যে অংশ ভালো লাগবে এনে, তবে মডিফিকেশন করব, অবশ্যই মডিফাই করব এবং সহজ করব এবং আরো সারপ্রাইজিং করব এবং শিক্ষার্থীদেরকে অনেক কম দামে বই দেবো। এখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে, এর আগে দেখছেন আমি বইয়ের দাম কমাইতে চাইছি, আমাকে এটা নিয়ে গালিগালাজ করছে। কে গালিগালাজ করছে? আমার মা তুলেও গালিগালাজ করছে, এগুলো দেখছেন। তো এই সিন্ডিকেটটা, আই উইল ডিস্ট্রয় দ্য সিন্ডিকেট। এখানে ওই যে বললাম যে সামনে কি হতে যাচ্ছে আল্লাহ পাকি ভালো জানে। এবারে আসেন,
আরো বই দেখায়, এরা আমার রেফারেন্স দেখায়। অ্যাডভান্স ইংলিশ গ্রামার মার্টিন হিক্স, মাস্টার বইয়ের 2011 সালের 12 সালের এডিশন দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল। তখন প্রফেসর কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো অ্যাডভান্স ইংলিশ গ্রামার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে এ ইউনিটে সেট করা হয়েছে, সবগুলো উত্তর ভুল ছিল। একমাত্র আমি এই রেফারেন্স দিয়ে এগুলো সঠিক আনসার দিয়েছি। এখন থেকে কত বছর আগে? প্রায় 13 বছর আগে। আপনি আমার চুলকাইতে আসেন কেন? এখানে কি বলা আছে দেখেন, এখানে দেখেন কি বলা আছে, শুড দ্যাট ক্লজে। এই যে দেখেন কি বলা আছে, একটু দেখে নেন। রিকমেন্ডেড হি শুড গিভ আপ রাইটিং, এই যে দেখেন গিভ আপ রাইটিং রিকমেন্ডেড, ঠিক আছে। এগুলো গিভস আপ মানে লেস ফর্মাল মোর ফর্মাল, গিভ আপটা হলো মোর ফর্মাল, শুড গিভ আপ এইটাও রাইট, ঠিক আছে। এই যে কি বলছে, ইন লেস ফর্মাল কনটেক্সট উই ক্যান অর্ডিনারি, দেখেন উই ক্যান ইউজ অর্ডিনারি টেন্সেস ইনস্টেড অফ দ্য সাবজাংটিভ। তো সাবজাংটিভের ব্যবহারটা এখানে দেখেন। লাস্টে দেখেন দে রিকমেন্ডেড দ্যাট হি গেভ আপ রাইটিং, তাহলে কয়টা পাওয়া গেল? 4টাই। এই যে দেখেন 1 2 3 4, 4টাই রাইট। তাহলে দে রিকমেন্ডেড হি গিভস আপ রাইটিং, আরেকটা দেখালাম, তাহলে এইটাও রাইট। এই বই অনুসারে লুজেস্টটাও রাইট, কারণ এখানে কি বলা আছে, দে রিকমেন্ডেড হি গিভস আপ রাইটিং লেস ফর্মাল, তাহলে এইটাও রাইট হচ্ছে এই বই অনুসারে। তাহলে প্রথমে আমরা কি ইংলিশ গ্রামার ইন ইউজ অনুসারে আমরা কারেক্ট পাইলাম এইটা আর এইটা। এখন এইটা অনুসারে আমরা পাইলাম 1টা 2টা 3টা, 3টায় 100% রাইট। কিন্তু আমাকে আনসার করতে হচ্ছে কোনটা, এইটা। কেন? এইটা প্রশ্নকর্তা কপি মারছে এই বই থেকে। তো এইবারে বুঝছেন রেফারেন্স কি জিনিস। আবার এমনও ক্ষেত্র আছে একই প্রশ্নে 3টায় অ্যাকসেপ্ট করতে হবে, এরকম প্রশ্ন কিন্তু আছে, আমি দেখাচ্ছি। এরকম প্রশ্ন আছে 3টায় অ্যাকসেপ্ট করতে হবে। তো মানে 2 লাইনের জ্ঞান নিয়ে সিন লাও। মাস্টার জাহাঙ্গীর আলম কি একদিন এই জায়গায় আসছে? এই যে লাখ লাখ কপি, মানে কি পরিমাণে বই বিক্রি হয়েছে যেগুলো আপনারাই ভালো জানেন। বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণে বই কারোই কখনো ইনশাল্লাহ বিক্রি হয় না। আমি একটা বই দিয়ে ইতিহাস ইনশাল্লাহ তৈরি করছি। আমি এক বই বিক্রি করে রাষ্ট্রকে যে পরিমাণে ট্যাক্স দিয়েছি, রাষ্ট্র আমাকে কি করেছে? আমি কি রাষ্ট্রের কাছে অর্থ চাই? অর্থ চাই না। আমি আমার মেধা শ্রমের মূল্যায়ন চাই। যে 16 বছর ডেডিকেশন দিয়ে এই যে লাখ লাখ না কোটি শিক্ষার্থীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, অন্যান্য প্রকাশনীগুলো আমার আনসার দেখে তারা সংশোধন করছে, এই যে প্রকাশনী বা যেভাবেই হোক, সব মিলিয়ে কোটি শিক্ষার্থী আমার মাধ্যমে সঠিকটা জানতে পেরেছে বিভিন্ন রেফারেন্স খুঁজে বের করার কারণে। তাহলে তো এইগুলো প্রফেসর বা অন্যান্য প্রকাশনীর বই চললে তো ভুলই চলতো। এই যে সঠিক দিলাম, আমার এইগুলো সময় শ্রমের দাম আছে না। রাজমৌলির কথায় আসি। বাহুবলী পরিচালক, মানে বাহুবলী সিনেমার যে পরিচালক, উনি কিন্তু হলিউডের অনেক সিনেমা থেকে দৃশ্যগুলো একদম মানে কপি করে স্লাইড মডিফাই করছে, করার পরে বাহুবলী 2 অ্যাকশন দৃশ্যগুলো। তো মূল কথা হলো আপনি তাকে গ্রেটেস্ট ডিরেক্টর মানতেছেন, আমার কথা হলো আমি কপি করলে ব্যাখ্যা কি বই এগুলো নিয়ে দেওয়া আছে? এক্সপ্লেনেশন গুলো তো আমাকেই দিতে হয়েছে। আর আমি তো ওই যে বললাম অন ক্যামেরা 100% অবশ্যই আমি আমার মতো করে এগুলো বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারি। এগুলো বইয়ের বাইরেও ব্যাখ্যাগুলো আমি আমার মতোই দিই, কিন্তু আমাকে অবশ্যই রেফারেন্সের সঙ্গে লেগে থাকতে হবে। কেন? আমি তো আর ইংরেজি গ্রামার ইনভেন্ট করি না, আমি বিভিন্ন সোর্স থেকে ডিসকভার করি, মানে খুঁজে বাইর করি। এখানে যে যতই চিল্লাক, আজ হোক কাল হোক, আপনাদেরকে মানতে হবে মাস্টার এখানকার ইনশাল্লাহ আনক্রাউন এম্পায়ার, বেতাজ বাদশাহ, এটা মানতে হবে। এখন বলতে পারেন নিজের ঢোল নিজের পিটান, আমাকে কেউ ভাই শুরু থেকে হেল্প করেনি। আমি যখন বই লেখার চিন্তা করছি, ল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাকে নিরুৎসাহিত করছে, তাচ্ছিল্য করছে। বই যখন বের করছি তারপরেও তাচ্ছিল্য করছে। অন্যান্য ডিপার্টমেন্ট, বিশেষ করে ইংলিশের আমার 2-1 জন বন্ধু ছিল, 2-4 জন কোচিং এর বড় ভাইগুলো, তারা তাচ্ছিল্য করছে। আমার ল ডিপার্টমেন্টের বেশ কিছু ব্যাচমেট, তারা তাচ্ছিল্য করছে। এইভাবে ধীরে ধীরে একসময় দোকানদাররা তাচ্ছিল্য করছে। তাচ্ছিল্যর মধ্যে নিজেকে ইনশাল্লাহ দেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করছে। এটা আমার জন্য বলা যায় ও যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। এখন আর কি প্রমাণের আছে? এ দেশের ইতিহাসে সর্বোচ্চ বই বিক্রি করছি আমি, সর্বোচ্চ কোয়ালিটির বই বিক্রি করছি, মানে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির বই লিখে দিছি, রাষ্ট্রকে সর্বোচ্চ ট্যাক্স দিয়েছি, বই লিখে দেশে ওই যে বললাম বৈধভাবে কোটিপতি হয়েছে। এরপরে ভাই কি আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন, নামের পাশে লিখতেছেন বিসিএস ক্যাডার, এটা হোক ওটা হোক অমুক। আপনার যেমন বলার হক আছে, আপনি আপনার মেধা দিয়ে, আমিও এই যে কোটি কোটি টাকা বৈধ হালাল ভাবে আর্ন করছি, এটাও আল্লাহর দেওয়া মেধা শ্রম ঘাম এগুলো ঝরিয়ে। তা আমার আপনার জলে কেন রে ভাই? মানে কি আপনার মধ্যে হিংসা আছে? কই আমার তো কারো দেখে জ্বলে না। তাহলে কি পাইলাম? 1টা 2টা 3টায় পেলাম। এখন কি বলবেন? এখানে আমাকে মৌলবাদী বলবেন? এই যে যারা তথাকথিত বিসিএস ক্যাডার, শুনকে আমার মৌলবাদী করে। এখন তো আমি এই বই অনুসারে 3টা প্রমাণ করলাম। এখন প্রশ্নকর্তা কি পরীক্ষায় 3টা নেবে? 3টা নেবে না, প্রশ্নকর্তা এই একটাই নিবে। কেন একটা নিবে আবারও বলি, এই যে এই বই থেকে কপি মারার কারণে। এই উদাহরণ শুধু এই বই আছে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট, এখান থেকেই কপি মারা। আরো 2-4টা বইয়ের রেফারেন্স দেবো, আরো 2-4টা বইয়ের রেফারেন্স দিই। দেখেন এটা অক্সফোর্ডের বই, দেখেন এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন এভি মার্টিনেট, তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
তাহলে এই যে শুডের ব্যবহারগুলো দেখেন, দেখতে পাইছেন শুডের ব্যবহার এখান থেকে আমরা বের করি। এখানে দেখেন অ্যাডভাইজেবল, এসেনশিয়াল, এই যে দেখেন শুড বি প্রিপেয়ার্ড, ঠিক আছে। তো আমার কথা হলো এই ক্ষেত্রে যদি সাবজাংটিভ বোঝাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই শুড ব্যবহার করতে হবে। যাক আমি এখানে শুধু অ্যাডজেক্টিভের পার্টগুলো আছে, ভার্বের পার্টগুলো বের করতে হবে। পাইছি, এই যে দেখেন ইনসিস্ট, শুড, স্টাডি, ঠিক আছে, প্রপোজ, সাজেস্টেড, এই যে দেখেন শুড বি ট্রাইড, ঠিক আছে, শুড বি ইউজড, স্টিপুলেটেড, দ্য বেস্ট। তাহলে এই যে সাবজাংটিভের বিষয়গুলো, তাহলে এইটা অনুসারে এটা রাইট, এইটা রাইট। আমি এটা কেন নিলাম, এই যে প্রশ্নকর্তা কপি মারছে, এটা কি ভুল? ভুল না। তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটটাই আনসার করতে হবে, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নকর্তা কপি করছে। এখানে আপনার কোনো সে পার্সোনাল অপিনিয়ন চলবে না। আপনি বলতে পারেন যে এটা হতে পারে, কিন্তু যে বিষয়টা নিয়ে তর্ক বাঁধছে, তর্ক বাঁধার তো বিষয় না। হয়তো গাধার মতো মানে তর্ক করলে কি হবে, আপনার লজিক আছে, আমার লজিক নাই। আপনি বিশাল পণ্ডিত, আপনি 2 বছর স্টাডি করে দুনিয়া জয় করে ফেলছেন। আর এখানে আমি একটা যুদ্ধে নেমেছিলাম, সেটা হলো প্রফেসরসের ভুল হটানো, এদের এই যে বললাম আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে নিজেকে প্রমাণ করা, সেটা তো কালের গর্ভে করিয়ে ফেলছি। তাহলে কি হলো, রেফারেন্স দিয়ে আমাকে শেখাতে আসেন না। এখন আমি আরো কিছু দেখাই, দেখেন 3টাই আবার জানতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, টুকটাক ভুল আমিও করি, কিন্তু ওই যে বললাম এরপরে দেখবেন যে বাদশাহ কিভাবে তার রাজত্ব চালায়। আমি কখনো প্রতিহিংসামূলক যাই না, কিন্তু বাদশাহ তার কঠোর পন্থায় যাবে। বইয়ের ব্যবসায় বইয়ের দাম কমাবো, বইয়ের মার্কেটিং বাড়াবো। অন্যদের বললামই তো যে ব্যবসা করার এই জায়গায় এসে দাঁড়াতেই দেবো না। আপনাদের একটা স্টোরি বলি, আমি বগুড়া কাহালুর একটা গল্প শুনছি আমার ওয়াইফের মুখে, যে ওখানে একটা দইয়ের দোকান আছে নাকি। তো এই দইয়ের দোকানে সবসময় এরা কি করে, বইয়ের মানে দই দই বগুড়ার বিখ্যাত দই। তো দইয়ের দাম যখন অন্যান্য আশেপাশে দোকান গড়ে উঠে তখন কমিয়ে দেয়, তখন অন্যরা ব্যবসায় মার খেয়ে যায়। তখন কি আর করার, যখন ফাঁকা তখন এরা কি করে, মনোপলি মার্কেট, যখন কেউ টিকতে পারে না তখন এরা একাই টিকে থাকে। তখন যখন গ্যাপ মানে মূল সিজনটা আসে, আশেপাশে কোনো দোকানদার নেই, দাম বাড়িয়ে দিল। তো এটা সত্যি হতে পারে, এটা জাস্ট একটা স্টোরি হতে পারে। রেফারেন্স দেখায় আমার। এইবারে দেখেন, এটি দেখেন, চুজ দা ইনকারেক্ট সেন্টেন্স। কি চাইছে? ইনকারেক্ট, ইনকারেক্ট। আই ইনসিস্ট দ্যাট হি গো, এটা রাইট। আই ইনসিস্টেড দ্যাট হি গো, ঠিক আছে, এটা রাইট। আই ইনসিস্ট দ্যাট হি গো, আই ইনসিস্টেড দ্যাট হি গো, এটাও রাইট। পাস্ট টেন্স এই যে দেখে আসলাম, এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো। এখন দেখেন হি শুড গো, এটাও রাইট। এখানে এটাও রাইট, এইটাও রাইট, ঠিক আছে। এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো, এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো। কিন্তু ওই যে আই সাজেস্টেড দ্যাট, ওই জায়গায় কিন্তু আনসার আমাকে কি নিতে হবে, গোটাই নিতে হবে, মানে বেস্ট অপশনটা আমাকে চয়েস করতে হবে। এখানে তাহলে কি ইনসিস্টের পরে উইল গো, এটা হবে না, এটা ক্রস, এখানে ইনকারেক্ট চাইছে। তাহলে এখানে আমরা কয়টা ব্যবহার করলাম? 3টাই তো ব্যবহার করলাম। এই জন্য সঠিকভাবে শিখতে হবে। রেফারেন্স নেবেন, আমি তো পড়ে আসলাম। এবারে আসেন, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এখানেও দেখেন, এখানে কি চাইছে? ইনকারেক্ট। আবার দেখেন, ইট ইজ ইসেনশিয়াল ফর হিম টু বি প্রিপেয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, ইসেনশিয়ালের পরে অবজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ বসে। দেখেন ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি শুড বি প্রিপেয়ার্ড, শুড বি প্রিপেয়ার্ড, এটা রাইট। এই যে আমরা এর আগে দেখে আসলাম, ঠিক আছে। এসেনশিয়ালের পর শুড বি, এই যে ইট ইজ এসেনশিয়াল হি শুড বি প্রিপেয়ার্ড ফর দিস, একদম হুবহু বাইর করে দিচ্ছি। দেখেন কোন বই থেকে কপি হয় সেগুলো একদম ডাইরেক্ট বের করে দিচ্ছি। এই যে দেখেন ইট ইজ এসেনশিয়াল, ঠিক আছে, হি শুড বি প্রিপেয়ার্ড ফর দিস। এই যে দেখেন ইট ইজ এসেনশিয়াল হি বি প্রিপেয়ার্ড, ঠিক আছে। তাহলে পাওয়া গেল। এই যে দেখেন ইট ইজ এসেনশিয়াল ফর হিম টু বি প্রিপেয়ার্ড ফর দিস, ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি শুড বি প্রিপেয়ার্ড ফর দিস। কয়টা পেলাম? 3টাই। এটাকে বলে হুবহু রেফারেন্স। দেখছেন, বের করে দিছি। কোথা থেকে এই প্রশ্নটা আসছে? এই বই থেকে প্রশ্নকর্তা হুবহু কপি করছে। তাহলে এইটা এই বইয়ে আছে, ঠিক আছে, এইটাও আছে, ঠিক আছে, এইটাও আছে। নাই কোনটা? এইটা নাই, টু এর পরে বিং হবে না, ঠিক আছে, এই কারণে ভুল। তাহলে কোন বই থেকে কপি করছে প্রশ্নকর্তা? এই বই থেকে। এই যে আবারও দেখে নেন, ইট ইজ এসেনশিয়াল ফর হিম টু বি প্রিপেয়ার্ড ফর দিস, ইট ইজ এসেনশিয়াল, ঠিক আছে। দেখেন ইসেনশিয়াল না, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ইসেনশিয়াল। It is essential for him to be prepared for this. It is essential that he should be prepared for this. আর দেখেন it is essential that, ঠিক আছে, he be prepared for this. এই যে দেখেন should sometimes omitted before, এই যে দেখেন। তাহলে কি হলো? it is essential that he be prepared। 1, ঠিক আছে, 2, 3। তাহলে কি হলো?
আমি এখানে সবই ব্যবহার করলাম। কোত্থেকে নিয়েছে? এই বই থেকে। এইগুলাকে বলে রেফারেন্স। তোমরা যেগুলো দেখা এগুলো হলো আমাকে দেখে হিংসা করা, থার্ড ক্লাস গিরি। তবে এরপরে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি, এরা কিন্তু আবার আমার এই লাইভটা দেখবে। যদি ফার্দার আমার বিপক্ষে আমার নাম বিকৃত করা বা প্রতিহিংসামূলক একটা পোস্ট দেখি, আইন কানুনের গভীরতা আমি জানি। ওই যে বললাম, দুনিয়ায় একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু হয় না, কিন্তু মানির চেয়ে বড় কোনো পাওয়ারই নাই। আল্লাহ আমাকে এই যে বললাম মগজ কাগজ দুটোই দিছে। আল্লাহ যাকে ওই যে বললাম মগজ আর মানে ইউজেবল মানে পাওয়ারফুল কাগজ যাকে দিয়েছে, এর সঙ্গে লাগতে আসবে না বাবা। এমন ভাবে দেওয়া হবে। ওই যে সকালে এক ছেলের বিরুদ্ধে আমি ওর বিরুদ্ধে অলরেডি অভিযোগ দিয়ে ফেলছি, কান্নাকাটির কিন্তু শেষ নাই। আমি এরকম না হলেও কমপক্ষে 100 জনকে ক্ষমা করছি। আমি যখনই আইনি মানে ইয়ে করতে যাই, থানায় অভিযোগ দিই, ওখান থানা থেকে তাকে ফোন দেয়, তারপরে সে কান্নাকাটি শুরু করে যে স্যার আমাকে মাফ করে দেন, আর কখনো করবো না। এইভাবে মিনিমাম 100 জনকে মাফ করছি। তো এইভাবে আর কত কত আর ক্ষমাশীলতা দেখাবো, উদারতা দেখাবো। তো খুব সাবধান হয়ে যান, এমন কিছু করা না লাগে। ওই যে বললাম, চট থাপ্পড়ও খাবেন, আবার আজীবন শিক্ষাও থাকবে। এই জন্য প্রতিহিংসামূলক ভাবে অন্যের পিছনে না লেগে, আল্লাহ পাক আপনাকে যে ছোট্ট জীবনে যেতটুকু আয় দিছে, ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করে, ওর যথাযথ ব্যবহার করে নিজের জীবনে কাজে লাগান। ওই সময়টা থেকে পজিটিভ যে আউটকামটা আসবে, প্রাপ্তি আসবে, এটা দিয়ে আপনি জীবনে নিজে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। সুন্দর পরিবার করেন, দেখা যায় যে পিতা মাতা থাকলে তাদের দেখাশোনা করতে পারবেন, অর্থ উপার্জন করেন। টাইম ইজ মানি, সময়টাই অর্থ। আপনি এই সময়টা আরেকজনের পিছনে প্রতিহিংসায় পড়ে না থেকে এই সময়টাকে ব্যবহার করেন। যেমন আমি কখনো কারো পিছনে পড়ে থাকি না। আমার একটা লক্ষ্য ছিল, হ্যাঁ আমার লক্ষ্যে অন্যরাই এসে আমাকে বাধাগ্রস্ত করছে, আমাকে চাপা দিয়েছিল। 2012-13-তে যদি আমার মাস্টার বইটা বন্ধ না করা হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে গত এই যে 13 বছরের অন্য কোনো বই দাঁড়াতো না। আমি যদি ফ্রিলি স্মুথলি মার্কেটে টিকতে পারতাম, বইয়ের মান আরো কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারতাম। কিন্তু আমার সেই সুযোগটা হয়নি। আমাকে বইয়ে একদিকে লিখতে হয়েছে, এডিট করতে হয়েছে, বই ছাপতে হয়েছে, আবার এগুলো মার্কেটিং করতে হয়েছে একাই, এগুলোর প্রসেসিং করতে হয়েছে, বিক্রি করতে হয়েছে একাই, সবকিছু একাই করতে হয়েছে। আমার জীবনের ওই কষ্টের দিনগুলো আমি জানি। একটা বই প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার জীবনে আমি বললামই তো মার খেয়েছি, আমার শরীরে রক্ত ঝরেছে, আমার জীবনে অসংখ্য বললামই তো রাত গেছে নির্ঘুম। যে পরিশ্রম করছি বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো পরিশ্রম করেনি এই পরিমাণ, কারো সংগ্রামের ইতিহাসও নাই। শুধু আপনারা যেন সঠিক শিখেন, আমি তখনও বলছি এখনো বলছি। তো আমি তো একদম হুবহু বের করে দেখালাম, তো আমাকে নিয়ে আপনাদের কেন এত চুলকানি হবে? এই যে এখানে দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এখানে এটাও রাইট, এটাও রাইট, ঠিক আছে, কিন্তু আমাকে এটাও রাইট। আমি আনসার কেন নিচ্ছি? এটারও রেফারেন্স আছে। আপনার কাছে রেফারেন্স না, আমার কাছে তো আছে। তো এই জন্য আমার পিছনে লাগার দরকার না। আমি সবসময় চাই শিক্ষার্থীরা সঠিক শিখুক, আমি এগুলো রেফারেন্স দিয়ে দিই যেন পরীক্ষায় একটা নম্বরও তাদের না হারায়। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। কথা বলতে গেলে টুকটাক ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। যদি কোনো ধরনের স্লিপ অফ টাং মানে কথা বলার সময় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লেখার সময় যদি বাই চান্স স্লিপ অফ পেন হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সঠিকভাবে শিখেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, পরীক্ষায় ফর্মাল রাইটিং এর জন্য অবশ্যই আপনাকে গ্রামার শিখতে হবে, কিন্তু স্পোকেন ইংলিশের জন্য, ইনফর্মাল মেসেজিং এর জন্য, মানে কি বলবো যে ওরাল কমিউনিকেশনের জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট না। তারপরেও আপনাকে গ্রামার শিখতে হবে। সেটা কি জানেন? ইনফর্মাল গ্রামার। ঠিক আছে, ইনফর্মাল গ্রামার। ফর্মালে এক নিয়ম, যেখানে দেখতেছেন সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ইনফর্মালে সেখানে প্লুরাল ভার্ব হয়। কিন্তু আপনাকে গ্রামার শিখতে হবে। যেখানে হ্যাভ বসবে সেখানে তো আপনি ইজ বসা সরি হ্যাজ এর জায়গায় ইজ বসাতে পারবেন না। আবার দেখা যায় যে ডু এর জায়গায় হ্যাভ বসাতে পারবেন না। তো গ্রামার মানে কি? নিয়ম সমষ্টি। আপনাকে অবশ্যই সিস্টেমেটিক নিয়মগুলো শিখতে হবে। গ্রামারের বাইরে কিচ্ছু নাই। একটা সময় মানুষ তার মতো করে বলতো, কিন্তু এটাকে সুন্দর সাবলীল ভাবে এবং শৃঙ্খলাবদ্ধ ভাবে উপস্থাপনের জন্য গ্রামার করা হয়েছে, যেন এই জিনিসগুলো জটিল না থেকে সহজ, যাকে বলে সিম্পলিফিকেশন করা হয়েছে। তো এইগুলো নিয়ে চুলকায় কি লাভ ভাই? আপনি ভুল করতে পারেন, ভুল স্বীকার করেন। আমি ভুল করি না। যেমন আমি প্রথম এডিশন থেকে বইয়ের টুকটাক আনসার ভুল করছি, সেটা সংশোধনী দিয়েছি। এখনো মাস্টার বইয়ে 2-4টা ভুল মাঝে মাঝে অনেক সময় 2-4টা বের হয়, আমি এগুলো কিন্তু সংশোধনী দিয়ে দিই এবং বলি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তো একটা কথা আছে, যদি এইটা না থাকে আপনি উদাহরণ টানবেন, আমি অমুক বিসিএস ক্যাডার, তততম বিসিএস ক্যাডার। আপনার বিসিএস ক্যাডার 2 পয়সা আমার কাছে দাম না। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন মানে কি? পাবলিক সার্ভেন্ট। জনগণের চাকর বললে তো একটু ইয়ে লাগে, কিন্তু আমি জনগণের চাকর না। আপনাদের মতো চাকরগুলো যেন প্রপারলি স্যালারি পায়, আমাদের মতো মানুষরা এই যে বললাম 2 দিকেই শ্রম দেয় আপনাদের পিছনে। এক হলো আপনারা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে অন্তত সঠিক তথ্য জেনে শিখতে পারেন, এই পরীক্ষাগুলো নিয়ে ভালোভাবে কোয়ালিফাই করতে পারেন, পাশাপাশি এই শিক্ষাগুলো জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। 1 নাম্বার 2, জবে আসার পরে যেন আপনার নোটের ব্যবস্থাটা থাকে, এর বন্দোবস্ত আমাদের মতো মানুষরাই করে। তো আমাদেরকে অসম্মান করে কথা বলার কি দরকার? আপনি আপনার অর্জন করছেন, সেটাকে দেশ দশের জন্য কাজে লাগান। আমি যেটা অ্যাচিভ করছি সেটাকে স্বীকার করেন, স্বীকার করতে সমস্যা কোথায়? তো যাক, অনেক কথাই বললাম।
ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।